এটা আসলে আমাদের স্লাইডের নতুন করে আরেকটা স্লাইড হয়তো আমরা বানাবো, তার আগ পর্যন্ত এটা বোধহয় লাস্ট স্লাইড হবে। এই লেকচারটা 16 নাম্বার স্লাইডে আছে। এখানে মূলত ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বলতে আমরা মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটা কনটেক্সটে আমাদেরকে মেজারমেন্টে যেতে হয়। মাইক্রো কনসেপ্ট হচ্ছে এটাকে বোঝানো হয়, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডস and firms make decisions and how they interact with one another in markets. তার মানে এখানে হাউস হোল্ড এবং প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলি আছে বা ফার্মস গুলি আছে, তারা মার্কেটে কিভাবে ইন্টারেক্ট করে এবং কিভাবে ডিসিশন নেয় সেটার। এখানে অ্যাকাউন্টিং মানে হলো ওই যে ডেবিট ক্রেডিট না আর কি। অ্যাকাউন্টিং মানে হচ্ছে যে মার্কেটে দুইটা পক্ষ কিভাবে মানে একসাথে বিভিন্ন সেবা এবং পণ্যকর্মের বাজারজাত করে এবং সেটার একটা সমাহার বছরের শেষে একত্রীকরণ করে। গুডস এন্ড সার্ভিসেস ক্রিয়েট করে, এগুলি তারা বাজারজাত করে, বাজারজাত করার পরে বছরের শেষে তারা একটা হিসাব দেয়। সেই হিসাবটা কে নেয়? ন্যাশনাল লেভেলে একটা পরিসংখ্যান নেওয়া হয়। সেটা বাংলাদেশে যেটা আমরা বলি যে এই সমস্ত হিসাবগুলি জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়কে আমরা দায়িত্ব দেই যে তারা এই তাদের পরিসংখ্যানগুলো মাধ্যমে এই তথ্যগুলি জোগাড় করে তারা একটা তথ্য ভান্ডার তৈরি করে এবং সেখানে মাইক্রো কনটেক্সটটাকে অন্তর্ভুক্ত করে এবং তার সাথে ম্যাক্রোটাকে অন্তর্ভুক্ত করে। এবং ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল। মানে এটা টোটালিটিটাকে মিন করে। ইটস গোল is to explain the economic changes that affect many households, farm and market at once. এখানে কিন্তু আর একটা ইন্ডাস্ট্রি থাকে না যে শুধু স্টিল মিল অথবা ওই যে গাজীপুরের কোন একটা উপজেলার হাউস হোল্ড এরকম থাকে না। এটা আসলে টোটালিটিটাকে মেনটেন করে বা মেইন করে। অর্থাৎ সারা দেশে যত রকমের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল প্লাস গ্রাম পাড়া পর্যন্ত যে সমস্ত হাউস হোল্ড আছে সবাইকে ইনক্লুড করে। এখন প্রশ্ন কেউ করতে পারে, স্যার এই সমস্ত তথ্য সরকার পায় কিভাবে? পাওয়াটা কিন্তু আসলে হাউস টু হাউস বা ফার্ম টু ফার্ম গিয়ে জরিপ করে না। মানে এটা সারা বছর লাগায় জরিপ করা সম্ভব না, বছরের শেষে গিয়েও কিন্তু 2-1 মাসে এই জরিপটা সম্পন্ন করা যায় না। এটা হয় কিভাবে? যেমন ফার্মস গুলি তাদের একটা হিসাব রাখে, ঠিক আছে? এই হিসাবটাকে তারা যদি তাদের হয় মুক্ত হয়, অটোমেটিক্যালি তারা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কাছ থেকে তথ্যটা পাওয়া যায়। আর হাউস হোল্ডের যেটা সেটা হলো যে প্রতি 5 বছর পর পর নর্মালি একটা হাউস হোল্ড সার্ভে হয়।
এই সার্ভে থেকে মানে 5 বছর সাথে আরেক 5 বছর মিলাইলে প্রতি 5 বছরে কি রকম প্রবৃদ্ধি হয় সেটাকে 5 দিয়ে ভাগ করলে বার্ষিক প্রবৃদ্ধিটা বোঝা যায়। এবং এর সাথে এই স্যাম্পল কিছু হাউস হোল্ড থেকে তথ্য নেয়, নিয়ে কয়েকটা জায়গা থেকে স্যাম্পল বেসিসে নেয়, ধনী গরিব মধ্যবিত্ত বিভিন্ন রকমের নিয়ে একটা অ্যাভারেজ করে এই দুইটা সমন্বয়ে কিন্তু একটা তথ্য পাওয়া যায়। তখন বলা হয় যে প্রতি হাউস হোল্ড এই পরিমাণ পণ্য ভোগ করেছে বা এই পরিমাণ টাকা আয় করেছে বা এই পরিমাণ টাকা খরচ করেছে। এর ক্ষেত্রেও তাই ঠিক একই রকম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে এটা বললাম। তাহলে আমরা একটা সহজভাবে বলতে পারি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং is the combination of both micro and macroeconomic data created in a country within 1 year. এক বছরের মধ্যে স্যার আরেকবার বলবেন? both micro and macro combination of both micro and macroeconomics the data generated both micro and macroeconomic level generated within a year within a year within a data generated both micro and macro within a year, sir. Within a year regarding income or expenditure Yes, sir. Is regarding income and expenditure is considered for national income account. স্যার আরেকবার টোটালটা বলে মিলে নিব স্যার, যদি সমস্যা না হয়। মুখস্থ তো রাখতে পারি না, আমি তো জাস্ট বানায়া বলছি। আচ্ছা মানে স্যার থিমটা একটু বলেন স্যার, তাহলে হবে। তোমরা যেটা লিখে পড়ে শুনাইলে আমি তাইলে বাকি কিছু বলবো। Sir, it is the combination of both micro and micro economics, the data generated both from both micro and macroeconomics within a year, triggering the income and expenditure. Income and expenditure of that year. Of that year, okay, sir. Okay, sir. Is known as the national income account. Okay, sir. অথবা ওই যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ইজ কম্বিনেশন, যে প্রথম যে শুরু করলো হয়, জি স্যার, সেন্টেন্সটা ওই ইয়ে হবে না, ওই ঠিক করে নিতে হবে। হয় কি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ইজ দ্য কম্বিনেশন, অথবা ন্যাশনাল ইনকাম কম্বিনেশন অফ, এর একটু বলতে হবে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, সেন্টেন্সটা ওই জন্য। আচ্ছা, এখন ম্যাক্রো ইকোনমিক আনসার্স লাইক ফলোইং। এখানে বলা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলি জন্ম দেয়। Why is average income high in some countries and low in others? Why do price rise rapidly in some time while it is stable in others? Why do production and employment expand or contract in others? এখানে বলা হচ্ছে যে মাইক্রো থেকে ম্যাক্রো ইকোনমিকে কিছু প্রশ্ন তৈরি হয়।
এই প্রশ্নগুলি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আলটিমেটলি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটাই থাকে যে আমরা একটা নির্দিষ্ট বছরে বা অর্থ বছরে আমরা কি পরিমাণ পণ্য সেবা কর্মের উৎপাদন করলাম, এই জিনিসটা করতে গিয়ে আমাদের মেইনলি যেটা হয় সেটা হলো, যেমন বাংলাদেশের কথা বলা হচ্ছে যে এই খারাপ একটা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে 3টা দেশের মধ্যে একটা অন্যতম দেশ যেখানে জিডিপি গ্রোথটা হাই, এশিয়ান 3টা কান্ট্রির মধ্যে সবচেয়ে হাই, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, চায়না। তো এখন বলা হচ্ছে যেটা কেন, এই কেন উত্তরটার কিন্তু কারণটা হলো যে এই কম্পারিজনটা করা হয় এই কারণে যে অন্য দেশও করে, আমরাও করি, সুতরাং আমাদের এখানে হাই অথবা লো না হলে তো আমারটা আমি বুঝতে পারি না যে আসলে গ্লোবাল কনটেক্সটে আমার অবস্থাটা ভালো না খারাপ। হয়তো আমার নিজের ওন কনটেক্সটে আমার নিজের সাথে নিজের যদি বিভিন্ন পেছনের বছরগুলি তুলনা করি তাহলে একরকম আসবে, এটা ঠিক আছে, কিন্তু আমাকে গ্লোবাল কনটেক্সটে চিন্তা করতে হবে। আর একটা হলো ভালো কথা, আমি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করলাম, করে দেখলাম যে আমার মানুষের গড় ইনকাম বাড়ছে, জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, ইয়ে বাড়ছে, কিন্তু তারপর একটা কথা থেকে যায় যে আসলে জিনিসপত্রের দামটা কি খুব দ্রুত বাড়ছে, সেজন্য মানুষের খরচ বেশি করছে, খরচ বেশি করার কারণে জিডিপি সাইজটা বড় হয়েছে, নাকি ওইটা ঠিক আছে অন্য কোনো কারণ ঘটনা ঘটছে। অর্থাৎ মূল্য কিন্তু একটা বড় ফ্যাক্টর, প্রাইস কিন্তু একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্নটা শেষ করে আজান দিচ্ছি, যেতে চলে যাব। তারপরে যেটা হলো প্রোডাকশন এন্ড এমপ্লয়মেন্ট, যে আমি উৎপাদন কি করলাম আর আসলে জনগোষ্ঠীকে কত কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারলাম, বেকার জনসংখ্যা এটা কি সম্প্রসারিত হলো নাকি এটা সংকুচিত হলো, অর্থাৎ এটা কি বাড়লো নাকি এটা কমলো, এক্সপান্ড অর কনট্রাকশন। এখানে কন্ট্রাক্ট মানেই সংকুচিত হওয়া। এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট এই করার। এখানে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড বলতে কি বোঝাচ্ছে স্যার? ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড বলতে বোঝায় প্রত্যেকটা পরিবার, ছোট ছোট গ্রাসরুট লেভেলে। যেমন একটা গ্রামে কিন্তু অনেকগুলি পরিবারের সমন্বয়ে কিন্তু একটা পাড়া হয়, তাই না, একটা বাড়ি হয়, প্রথম কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়। আমরা আগে ছোট কালে যেরকম করতাম, তার মানে একটা বাড়িতে কিন্তু কয়েকটা পরিবার থাকে, থাকে না? জি স্যার। প্রত্যেকটা পরিবারকে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড বলা। যেমন এক বাপের 3 সন্তান থাকতে তারা যদি পৃথক হয়ে যায় তাহলে 4টা পরিবার, আর যদি একসাথে। মাইক্রো আর ম্যাক্রোর ভিতরে মেইন ডিফারেন্সটা আমাকে যদি এক কথায় বলতে বললে আমি কি বলবো স্যার? মাইক্রো তো হলো ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড কে মিন করে, আর ম্যাক্রো ইকোনমিক্স এ টোটাল হাউসহোল্ড কে মিন। টোটাল হাউসহোল্ড, হ্যাঁ, অল হাউসহোল্ড ইন দ্য কান্ট্রি, অল হাউসহোল্ড ইন দ্য কান্ট্রি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজানের জন্য একটু বিরতি দিই, নামাজ পড়ে নিই। ওকে স্যার। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। দিয়ান ভাই কি আছেন? জি রূপ ভাই, রাফি ভাই। জি জি ভাইয়া, রাফি ভাই। ভাইয়া কি অবস্থা আপনার? এই তো চলে যাচ্ছে। ভাই আমাদের যে ইয়াগুলা করা হয়েছে, গ্রুপ স্টাডির জন্য যে গ্রুপ গুলা করা হয়েছে, আমি আসলে বুঝছি না যে কোনটা কি, আমার কাজটা কি ওখানে। কি কোন সাবজেক্টটা বুঝতেছেন না, একটু বলেন তো। এটা নিয়ে কি পড়ে?
আপনি কোন কোন সাবজেক্টের গ্রুপে আছেন একটু বলবেন? ফিনান্সিয়াল, অ্যাকাউন্টিং প্লাস আপনার আচ্ছা, ওই গ্রুপের যোগাযোগ সবগুলাতেই আছি। আচ্ছা, মানে গ্রুপগুলোর সাথে আপনি শুধু বিজনেস ইকোনমিক্স এ তো বিজনেস ইকোনমিক্স এটাতে নাই। আচ্ছা, বাকিগুলোর সাথে কি আপনি এমনি গ্রুপে একটু যোগাযোগ করছেন যে আপনার কি কাজ বা কি করতে হবে এটা বুঝতে চাইছেন বা বুঝা দেয় নাই, এটা কি হয়েছে? ওখানে তো শুধু দুইজনেরই কনভারসেশন। না না, এরকম হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি যে ওখানে শুধু দুইজনের কনভারসেশনই দেখলাম। একটা হলো ওই যে আমাদের সিরাজুল সালেকুন ভাই, আর একজন হলো রেফা আলম, ফামি ভাই যিনি। আচ্ছা, এক কাজ করেন না, ওনাদের ওখানে একটা কনভারসেশন গুলা দেখলাম, আমি ক্লিয়ার না। আচ্ছা, তাহলে একটু রেসপন্স করেন, হ্যাঁ ওদেরকে নক দিন, রেসপন্স করলে আমিও আছি। আমি তো ওইভাবে আমি আসলে যাবে, কারণ আমি আছি। আপনি যে গ্রুপের কথা বলছেন ওই গ্রুপে আমিও আছি ভাইয়া। আসলে আমরা হয়তো ওদেরকে ভাবে সাপোর্ট দিতে পারতেছি না, যতটুকু পারেন আমাদের ব্যর্থতা। ফুল টাইম স্টুডেন্টদের মতো আপনি দিতে পারবেন না, এটা স্বাভাবিক না? আসলে এটা আমাদের কাছে নিজের কাছে খারাপ লাগে, ওদেরকে ভাবে সাপোর্ট দিতে পারতেছি না। আপনার আমি ফুল টাইম স্টুডেন্টের মতোই দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি তাহলে একটু কষ্ট করে কন্ট্রিবিউশনটা আসলে সবাই যে যতটুকু যার প্রসপেক্ট আছে ততটুকু জি। হ্যাঁ, আপনি ওই এক কাজ করেন না, গ্রুপে তাহলে একটু নক করেন, তাহলে অবভিয়াসলি আপনাকে কাজগুলো বুঝিয়ে দিবে যে আমরা আসলে এইভাবে কাজগুলো স্প্লিট আউট করছি, সো দ্যাট উই ক্যান কম্বাইন হিয়ার। হ্যাঁ, রাফি ভাই বুঝে গেছে? রাফি ভাই, আচ্ছা, না টুয়েসডে এর মধ্যে মানে মঙ্গলবারের মধ্যে সবাই কাজ, জি বুঝতে পারছি ভাই, সবাইকে কাজ সাবমিট করতে বলা হয়েছে। এই ক্লাসটা শেষে আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই ক্লাসটা শেষে এই গ্রুপগুলোতে আপনি একটু নক দিন। হ্যাঁ, আপনি যেই গুলোতে আপনার কাজ করার আছে, আপনি ওগুলোতে একটু নক দিন, তাহলে ওরা যে গ্রুপের যারাই আছে আমি যতটুকু জানি যে সবাই কোঅপারেটিভ আর সবাই ফ্রেন্ডলি। হ্যাঁ, আশা করছি আপনাকে বুঝিয়ে দিবে। তাও যদি না হয় ওকে ব্রাদার, আর জানান। হ্যাঁ, অবশ্যই ভাই। বইটই কিছু কালেকশন করছেন আপনি? আমার তো আপাতত 2টা কিনে রাখছি, যেহেতু 3টা এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করছি। ইকোনমিক্স আর এথিক্স এর জন্য কিনে রাখছি। আর বাকিগুলা পরীক্ষা দিবেন না? এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করছি। বাকিগুলোর এক্সামিনেশনের জন্য যদি অ্যাপ্লাই করে ওরা যদি আপনাকে ইয়া করে দেয়, তাহলে কি আর পরীক্ষা দিতে হবে না, এরকম কিছু? হ্যাঁ, দেখলাম যে আমির ভাই কিছু কোয়েশ্চেন আপলোড করছে, ডকুমেন্টস দেখতেছি আমি, এখন ওপেন করে দেখতেছি। মোটামুটি এর গুলো সবগুলো সর্ট আউট করা হয়ে গেছে, এখন এগুলো আনসার গুলো বের করতে হবে আর কি। তাহলে মনে ভাগ করে দিচ্ছি রাফি ভাই, আপনি এখনো ভাগ করতে দেন, আমি নিউজ ফিডে আস্তে আস্তে নিচে যাচ্ছি। ওই ডকুমেন্ট ওপেন করে দেখলাম কোয়েশ্চেন গুলো সবগুলো উনি সর্ট আউট করে দিয়েছেন। আমি তো গ্রুপ 1 এ আছি। সাইদুল ভাই আপনি কি গ্রুপ 2 তে আছেন মনে হয়? হ্যাঁ আমি গ্রুপ দাঁড়ান, আমি গ্রুপের কথা বলতেছি, আমি গ্রুপ 2 তে আছি। রাইট, না ফামি ভাই তো এখানে আছে, তো ফামি ভাই আর যার কথা না, ফামি ভাই আমি গ্রুপ 1 এ এরকম ইয়া নাই আর কি, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নাই। আপনি যেটা কথা বললেন এটা গ্রুপ 2 দেখতেছি আমি এখন আমার সামনে। এফএফএ গ্রুপ 1, গ্রুপ 1 এর রাফি ভাই আছেন, সালে কিন্তু এখানে আছে। এফএফএ গ্রুপ 2 আমি এই ফামি ভাই যেটা আছে এফএফএ গ্রুপ 2 এটা না, এফএফএ গ্রুপ 1 নিয়ে তো সালেকিন কাজ করার কথা। আপনি এক কাজ করেন না, রাফি ভাই আপনি সালেকিনকে একটু নক দেন। হ্যাঁ, সালেকিন আছে, এমএকে রুবেল ভাই আছেন, রাকিন ভাই আছে, এফএফএ গ্রুপ 1 এ অবিনাশ ভাই আছে। অবিনাশ ভাই নতুন, সো ওনাদেরকে নিয়ে একটু পুরোনোর মধ্যে সালেকিন আছে। আপনি একটু নতুনই হয়েছে এফএফএ গ্রুপটা, গত শুক্রবারে নতুনই হয়েছে। জি রাকিন বলতেছি। জি রাকিন ভাই, উনি যেটা বললো যে উনি কাজ বুঝতেছে না, আসলে আমি প্রথম দিন ভুলে গেছি, ঠিক আছে, এরপর জিজ্ঞেস করছি আর ওইখানে লিখে দিছি কি জিজ্ঞেস মানে প্রিভিয়াস মেসেজ গুলো একটু স্ক্রল আপ করে যদি না বুঝে তাহলে মেসেজ দিলে হবে। আচ্ছা, হ্যাঁ তাহলে মেসেজ দিলেই বুঝে যাবে। মানে কি কাজ করতে হবে, কাজ বেশি না, কাজ ছোট। হ্যাঁ, আর এখানে কোনো
তেমন কিছু জমা দিতে হবে না, বা জমা দিলেও নিজের ইচ্ছে, এটা তো প্যারা নাই। এখানে হ্যাঁ। যা বলছে যে ম্যাথ প্র্যাকটিস করতে, আর হচ্ছে হুম, যে কিছু- আচ্ছা, এগুলো গ্রুপে অ্যালাপ করবো আমরা, এখানে না। হ্যাঁ, ওইটাই আর কি। আচ্ছা, ওকে ওকে, লেখা আছে, আপনি যদি না বুঝেন তাহলে মেসেজ আচ্ছা, ওকে ওকে ভাই। মেসেঞ্জারে। রাফি ভাই, এভাবেই কিন্তু গ্রুপ আছে অনেকগুলো। আপনি মনে হয় বেশ কয়েকটাতে যোগ হয়েছেন, তো সবগুলোতে জি। এইভাবে একটু যোগাযোগ করে নেন। রুবেল ভাই কিন্তু ম্যাথমেটিক্স গ্রুপেও আছে আপনার সাথে। জি, রুবেল ভাই আছে। রুবেল ভাই আছে আপনার সাথে। রাফি ভাই, আপনি কি ইথিক্স এর গ্রুপে এসেছেন আপনি? হ্যাঁ, এথিক্স এর গ্রুপ- গ্রুপ 1 এ আমি সব হ্যাঁ, গ্রুপগুলোতে রুবেল ভাই আছি। আপনার সাথে আছে। রুবেল ভাই সেখানেও আছে আপনার সাথে। আপনি ওনার কাছ থেকে টোটালি একটু মেসেঞ্জারে যদি না বুঝেন, ওনার সাথে হ্যাঁ, হ্যাঁ, ওনাকে একটু সেটাই করবো আমি। কমিউনিকেট করে নেন। আমি বলছি না, সবাই হেল্পফুল, সবাই এখানে হেল্প ফ্রেন্ডলি, নো প্রবলেম। সেটাই, ধন্যবাদ ভাই। মামুন ভাই, আমার কথা শুনতেছেন? 645 নম্বর আইডি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? হ্যালো।
কি হলো, ক্লাস হচ্ছে নাকি? It's a prayer break. ও আচ্ছা আচ্ছা, আমার তো মেইলে আসে না, কি যে একটা যন্ত্রণা, মানে কবে তো কেবল একটু ঢুকতে পারছি। আইডি তো নাম বোঝা যায় না, কোন আপুর সাথে কথা বলতেছে। আপু আপনি তো আমার আইডি ইউজ করছেন। ধ্বংস জীবন। না হ্যাঁ, সেম টু সেম। সেম টু সেম আপু। এই মাস আমি অবশ্য আপনাকে মেইল ফরওয়ার্ড করেছি। না না, মেল ফরওয়ার্ড করলে হবে না, ইনভাইটেশন লিংকটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে রিনেম করে দেন ওকে, আইডিটা। তাহলে আমি রিনেম ব্যাক করলে হবে না, ইনভাইটেশন লিংক দাও ভাইয়া। হ্যাঁ। এখান থেকে ইনভাইটেশন লিংকটা কপি করে উপরে বাম কোণা থেকে কপি করে ওনারে ইনবক্সে পাঠাও, ওইখান থেকে ঢুকলে ওনার আইডি দিবে। ইনভাইটেশন লিংক পাবো কই? এই যে এখানে বাম পাশে রেকর্ডিং এর পাশে একটা আইকন আছে, দেখো, ক্লিক করো ভাইয়া। পাইছেন? আমি লিভ করতেছি, তারপরে এটা পপ আপ। ইনবক্সে দিচ্ছি তাহলে। ইনভাইটেশন লিংক পাইছেন আপনি ভাইয়া? হ্যাঁ পেয়েছি। ওকে। স্যার কি নামাজের ব্রেকে? হ্যাঁ হ্যাঁ। জি ভাই। আলিকিন ভাই কি আছে? নাই নাই আজকে। তারা বহুত তারা আছে।
জাকারিয়া ভাই কি অফিস থেকে না বাসা থেকে? আজকে ফার্মি জয়েন করে নাই? ভাই এবার মনে হয় ঠিক হয়েছে না? আল্লাহ জানে কি অবস্থা আজকে। হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে। এটা কি 267 আপনি? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। এটা কি আপু না? তানু তনু তনু তনু। তনু, হ্যাঁ ছিলেন। তানু বললেন না, আমার নাম তনু। ওকে না, তনু। তানুই কম। না ভাই প্লিজ, টানাটানি মনে হয় এমনি বিরক্তিকর অবস্থা। আচ্ছা, ইমেল পান নাই না? ওই জানাই দিন ওনাদেরকে। না, একটা পাইছি আর একটা পাই না। এইটা প্রত্যেক ক্লাসে এই ঝামেলা, কিন্তু আগের মেইল থেকে আসতে পারতাম, আজকেই এত বেশি ঝামেলা হয়েছে। আপনার বাসা কি খুলনা? অফিসে একটু ফোন করে জানাই দিন, তাহলে আপনার এটা সলভ হবে। কারণ প্রতিদিন তো আর এভাবে ইনভাইটেশন লিংক নিয়ে জয়েন করতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে মাঝে মাঝে এরকম ট্রাভেল শুট হয়, আপনি একটু জানাই দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। হৃদয় ভাই, আমি শুরু করি না? আচ্ছা ইথিক্স এন্ড বিজনেসের। জি স্যার শুরু করেন। হ্যাঁ শুরু করেন স্যার। হ্যাঁ, আমাদের নিচে একদম লাস্টে কিন্তু স্লাইডে লেখা আছে নীল কালিতে, when judging whether the economy is doing all well or poorly, মানে অর্থনীতি কি ভালো করছে না খারাপ করছে, it is natural to look at the total income that everyone in the economy is earning. মানে হচ্ছে কালেকটিভ অ্যাপ্রোচে দেখা, কিন্তু কালেকটিভ অ্যাপ্রোচ মানে একটা জায়গায় 10 জন আছে, প্রত্যেককে গণেই তো 10, তাই না? প্রত্যেকেরই কন্ট্রিবিউশন যখন থাকে তখন বোঝা যায় যে ইকোনমিটা ভালো করছে। এটা যে লেভেলের যার যেটুকু সক্ষমতা আছে, ওই সক্ষমতাটা দিয়েই কিন্তু এই কালেকটিভ কন্ট্রিবিউশনটা হয়। সেই জন্য বলা হচ্ছে যে ইকোনমি ভালো চলছে কি খারাপ করছে, এতে বোঝা যায় যে ওই ইকোনমিতে যারা পার্টিসিপেন্ট আছে, এটা হাউস হোল্ড হোক আর কোম্পানি হোক, সবাই আসলে ইকোনমিতে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই সুবাদে আমি একটা কথা বলি, সেটা হলো যে সেটা আমরা আসবো সামনে আরো। আসলে সবাই কি আসলে আমাদের এই যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর আওতায় আনা কি সম্ভব কিনা, এটা যে কোনো দেশের ক্ষেত্রে যদি বলি, ফর্মাল ইকোনমি এবং ইনফর্মাল ইকোনমি বলে একটা কথা আছে। কিছু কিছু জিনিস আছে যেগুলি মানুষ হিসাব নিকাশ দেয়, মানুষ কিছু কিছু জিনিস আছে যেগুলি মানুষ বই পুস্তকে অ্যাকাউন্টিং এ রাখে বা কম্পিউটারে হিসাবটা রাখে, কিন্তু কিছু কিছু ট্রানজাকশন আছে যেখানে কোনো রেকর্ড পত্র থাকে না, মুখে মুখে লেনদেন হয়, যেখানে হিসাবের বই থাকে না, যেখানে একটা লোক সারা বছর সংসারের জন্য কত টাকা খরচ করে তার ইনকামের উপরে ভিত্তি করে সে চলে, সে কিন্তু কত খরচ করেছে আসলে এই হিসাবটা কেউ রাখে না। কোন পরিবারে কিন্তু এরকম কত টাকার চাল, কত টাকার ডাল, কত টাকার সবজি, কত টাকার মাছ, কত টাকার কাপড় চোপড় ইত্যাদি এরকম আলাদা ভাগ ভাগ করে কিন্তু তার হিসাবটা তাদের কাছে থাকে না। কিন্তু ইকোনমিতে একটা জিনিস বলা হয় এই জন্য যে ফর্মাল ইকোনমি এবং ইনফর্মাল ইকোনমি। এখন ইনফর্মাল ইকোনমিটাকেও কিন্তু কোনো না কোনো ভাবে কাউন্টে যদি না আনা হয়,
তাহলে তো আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা প্রপারলি করতে পারবো না। এখন ইনফর্মাল ইকোনমিটাকে কিভাবে আমরা নিয়ে আসবো? ইনফর্মাল ইকোনমিটাকে যদি আমরা আনতে না পারি তাহলে কিন্তু আমার অ্যাকুরেট ইনকাম বের হবে না। অ্যাকুরেট ন্যাশনাল ইনকাম যদি বের না হয় তাহলে আমার জিডিপি ক্যালকুলেশন ঠিক হবে না। আমার কি পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস আমার খরচ হলো এবং পরবর্তী বছরে আমি কিসের ভিত্তিতে বাজেট করব, কিসের ভিত্তিতে আমি আমার দেশের এই যে 5 ইয়ার্স প্ল্যান বলি অথবা আমরা যে ভিশন বলি এটা আমি কিভাবে ঠিক করব। এগুলি যখনই পরিকল্পনা করতে হয় তখনই কিন্তু একটা হিস্টোরিক্যাল ডাটা থাকে প্লাস কিছু প্রগ্রেসিভ ডাটা থাকে, অর্থাৎ ভবিষ্যৎমুখী কিছু পরিকল্পনা থাকে সেই ডাটা এবং পেছনে যে সমস্ত কাজগুলি হচ্ছে সেটা ডাটা, এই দুটো ডাটাকে একসাথে করে কিন্তু আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করি। তাহলে আমি আগে ন্যাশনাল ইনকাম তো ক্যালকুলেশন করতে হবে। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে হলে এখানে প্রত্যেকটা হাউস হোল্ড থেকে শুরু করে সরকারি বেসরকারি মানে যত রকমের প্রতিষ্ঠান আছে, পান দোকানদার থেকে শুরু করে ডে লেবারার সবার ইনকাম কিন্তু এখানে কোনো না কোনো ভাবে আসতে হবে। এখন এই আসার প্রক্রিয়াটা হচ্ছে দুই ভাবে, একটা হলো ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। এখন এখানে ন্যাশনাল ইনকামটা কি? ন্যাশনাল ইনকামটা আমরা কি বোঝার চেষ্টা করি যে এটা ইট ইনক্লুডস বোথ ফর্মাল এন্ড ইনফর্মাল ইকোনমি। এখন ন্যাশনাল ইনকাম মেজার্স টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস and services produced within the economy over a period of time. এখানে কিন্তু ফাইনাল গুডস কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। এটা কিন্তু ফাইনাল গুডস যদি আমরা যেমন ইটকে ফাইনাল গুডস বলতে পারবো না। ইট যখন বিল্ডিং তৈরি হবে তখন কিন্তু এটা ফাইনাল গুডস হবে। রড কিন্তু ফাইনাল গুডস না, ইন্টারমিডিয়েট গুডস। সিমেন্ট ইন্টারমিডিয়েট গুডস। আমার শিল্পের কাঁচা মাল, কাপড়, সুতা, তুলা, এগুলি কিন্তু ইন্টারমিডিয়েট গুডস, এগুলি কিন্তু ইয়ে না। সো এখানে আমরা কিছুদিন আগে প্রোডাকশন পড়েছিলাম যে প্রোডাকশন ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর কিন্তু কন্ট্রিবিউট করে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এন্টারপ্রেনিয়রশিপ, টেকনোলজি, তারপরে ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে হিউম্যান রিসোর্সেস এর মধ্যে আরো থাকে ইয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হিউম্যান লেবার ফোর্স। তো এখানে এই জন্য বলা হয় দি সাম অফ ফ্যাক্টর ইনকামস আর ইন প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনে যে সমস্ত ফ্যাক্টর গুলি ইউজ করা হয় এগুলির যৌথ ফল যেটা দ্বারা। এখন উৎপাদনে আমরা জানি যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশনের চারটা জিনিস মেইনলি যুক্ত হয়। এই চারটার যৌথ যোগফলেই কিন্তু আমার এখানে আসবে। তারপরে আর কি আসবে? এগ্রিগেট ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিস, যে সবাই মিলে যে পরিমাণ পণ্য বা সেবা কর্মের যে চাহিদা দিয়ে থাকে, অর্থাৎ একটা বছরে যে পরিমাণ চাহিদা তৈরি হয় এগ্রিগেট যৌথ, the sum of value added from each productive sector of the economy. প্রত্যেকটা উৎপাদনমুখী খাত থেকে আমার যে ভ্যালু অ্যাডিশন হয়, এখন এই ভ্যালু অ্যাডিশনটা বলতে আসলে কিরকম মিন করে, যেমন আমরা বিদেশ থেকে অনেক জিনিস বাংলাদেশে নিয়ে আসি, আইনে এখানে এটাকে অ্যাসেম্বলিং করে বিদেশে রপ্তানি করি। তাহলে আমি কিন্তু উৎপাদন করলাম না, কিন্তু ভ্যালু অ্যাড করলাম। ভ্যালু অ্যাড করার পরে যেমন গার্মেন্টস ক্ষেত্রে বলা হয় যে এটা ব্যাক টু ব্যাক, অর্থাৎ এটা এখানে কাপড় কিনে নিয়ে আসি, আমরা সেটাই করে জামা কাপড় বানাইয়া আবার বিদেশে রপ্তানি করি। এখানে ভ্যালু অ্যাড করি কি আমরা লেবার দিয়ে,
এই কাপড়টাকে পরিবর্তন করি টি শার্ট, পোলো শার্ট অথবা অন্য কোনো মেয়েদের জামা কাপড়ের প্রেস। সুতরাং ভ্যালু এডিশনও হতে পারে। তাহলে তিনটা মেইন জিনিস নিয়েই কিন্তু ন্যাশনাল ইনকাম। একটা হলো ইনকাম ফ্রম দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এগ্রিগেট ডিমান্ড, আর একটা হচ্ছে ভ্যালু এডিশন অফ দ্য সেক্টর অফ ইকোনমি। এটা যে কোনো সেক্টরে হতে পারে। এটা গাড়ির যন্ত্রাংশ হতে পারে, কম্পিউটারের যন্ত্রাংশ হতে পারে, হতে পারে। এগুলি অ্যাসেম্বলিং করে আমরা আবার বিদেশে করতে পারি। যেমন বাংলাদেশে ইপিজেড গুলি করা হয়েছে, এক্সপ্লোসিভ প্রসেসিং। মোস্ট অফ দ্য কেস দেখা যাবে যে বিভিন্ন দেশ তার নিজ দেশে বিভিন্ন স্পেয়ার পার্টস তৈরি করে, এখানে আইনা এটা সংযোজন করাইয়া, কারণ লেবার কস্ট কম, তারা উৎপাদন করে তাদের দেশে স্পেয়ার পার্টস গুলি বা অ্যাক্সেসরিজ গুলি তাদের দেশে তৈরি করে, এখানে এসে সেটা অ্যাসেম্বলিং করে, অ্যাসেম্বলিং করে তারা এটা রপ্তানি করে। এটা এখন একটা খুব মানে ধরনের, আমি কি বলবো যে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে অনেক দেশে। অনেক উন্নত দেশে কিন্তু কি করে, তারা লেবার মাইগ্রেট করে না, মানে লেবার ইম্পোর্ট করে না, না করে তারা কি করে, মানে অন্য দেশ থেকে আউটসোর্সিং করে। আউটসোর্সিং বলতে ইপিজেড বানাইলো, কারখানার মালিকও সে, তারপরে জিনিসপত্র যা বানায় এগুলি ভোগ করেও তার দেশে, শুধু বাংলাদেশে এসে এখানকার জায়গা, এখানকার বিদ্যুৎ, পানি, এটা সেটা খরচ করে, লেবার টেবার খরচ করে এখানে কিছু পয়সা দিয়া এখান থেকে জিনিস তৈরি করে নিয়ে যাবে। এরকম কিন্তু অনেক কাহিনী আছে। তাহলে এই যে আমরা ভ্যালু এডেড যেটা, সেটাও কিন্তু আমাদের এখানে এই তিনটা জিনিস একত্রিত হয়ে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন হয়। তাহলে ন্যাশনাল ইনকামের সংখ্যাটা কিভাবে ক্যালকুলেটেড করতে হয় এটা বলে দেওয়া আছে। এখন এটা ইম্পর্টেন্ট কেন, why it is important, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো যে এটা বলা হয় measuring the level and rate of growth of national income is important to economists when they are considering, যখন তারা নিম্ন বিষয়গুলি বিবেচনায় নিয়ে আসে, তখন মানে যারা ইকোনমিস্টের কাজ তো হলো ডাটা নিয়ে অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং কে সাহায্য করা। তো এখন ডিসিশন মেকিং গভর্নমেন্টও নিতে পারে, কোম্পানিও নিতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিও নিতে পারে, ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান নিতে পারে। তো প্রথম যে কনসিডারিং বিষয় সেটা হলো নো অ্যাবাউট দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড বিজনেস সাইকেল। আমরা এর আগে আলাপ করেছি বিজনেস সাইকেল। এখন ইকোনমিক গ্রোথটা জানতে হবে, এট দ্য সেম টাইম বিজনেস সাইকেলটা কোন স্টেজে আছে, এটা কি গ্রোথ স্টেজে আছে, এটা কি পিকে আছে, নাকি এটা রিসেশন, নাকি ডিপ্রেশনে আছে। সো বিজনেস সাইকেলটাকেও আমার জানতে হবে, কনসিডারেশনে আনতে হবে। 2 নাম্বার হলো চেঞ্জেস টু এভারেজ লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পপুলেশন। মানুষের জীবন মান উন্নত হলো কিনা, পরিবর্তন হলো কিনা, যেটা আমাদের দেশে বলা হয় যে মানুষ আগে বিদ্যুৎ পেত না, খাবারের জন্য হাহাকার করতো, একটা সিজন আসলে হারভেস্টিং টাইমের আগে মানুষের ব্যাপক খাদ্য সংকট তৈরি হতো, মানুষ গামছা অথবা জামা কাঁধে ঝুলাইয়া বাজারে যেত, পরার জন্য স্যান্ডেল থাকতো না, বিশুদ্ধ পানি খাইতে পারতো না, টয়লেট গুলি ছিল কাঁচা টয়লেট, সেখানে ছিল না। এই সমস্ত আসলে লিভিং স্ট্যান্ডার্ড, এই সমস্ত ইন্ডিকেটর দিয়ে দেখা হয় যে এগুলি চেঞ্জ হইল কিনা। আরেকটা হলো লুকিং এট দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, যে আসলে ন্যাশনাল ইনকাম যেটা হলো এটা আসলে একদম প্রান্তিক পর্যায়ের লোকেরা পর্যন্ত এই সুবিধাটা ভোগ করলো কিনা। এবং প্রান্তিক পর্যায়ের লোকগুলি সুবিধা ভোগ করার অর্থ হলো যে তাদের জন্য আসলে সরকার শুধু রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা, এই সমস্ত খাদ্য অর্থাৎ বেসিক নিডই শুধু না,
তাদের কর্মের সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিল কিনা, তাদের স্বাস্থ্যের যে উন্নতি সেটা ঠিক মতো হলো কিনা, তারপরে হলো তাদের আয় বাড়লো কিনা। সোজা কথা, তাদের যে ইনকাম এবং এক্সপেন্ডিচার এর মধ্যে তারা যতটুকু আয় করে তার একটা অংশ ব্যয় করার পরে তাদের হাতে কোনো সঞ্চয় থাকলো কিনা, অর্থাৎ যেটা অর্থনৈতিক নিরাপত্তা। এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করে দেখার জন্য। তাহলে ন্যাশনাল ইনকাম কাকে বলে, এটা কেন ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করা, এই তিনটা কারণ খুঁজে বের করার জন্য। তিনটা কারণ আর একটু বলতে স্যার, একটু হালকা। তিনটা কারণ, একটা তো হলো যে গ্রোথ সাইকেল, ইকোনমিক গ্রোথটাকে মেজার করা বা এটা সম্পর্কে জানা, এবং দেশের বিজনেস সাইকেল কোন স্টেজে আছে, এটা কি বোম স্টেজে আছে নাকি রিসেশন নাকি পিকে আছে, মানে এটা কোন অবস্থায় আছে বিজনেস সাইকেল। চিন্তা যেমন মনে করেন দ্য সাম অফ ফ্যাক্টর ইনকাম আর্ন ইন প্রোডাকশন, তার মানে আমার জাতীয় উৎপাদন থেকে যে ইনকামটা হচ্ছে যে সেটা, আর স্যার দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিস। এই অ্যাগ্রিগেট ডিমান্ড বলতে কি বুঝি স্যার? এটা তো হলো যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন। আমি কিন্তু এখন ইম্পর্টেন্ট যেটা সেটার কথা বলছি। এগ্রিগেট ডিমান্ড বলতে আমরা যেমন সবাই কাপড় কিনি, ঠিক আছে, এখন 10 বছর বয়সী লোকের সংখ্যা কত বাংলাদেশে? 10 বছর বয়সী শিশুর সংখ্যা কত? আমাদের কাছে তো একটা পরিসংখ্যান আছে, আদমশুমারি করছি না। তাইলে আমি যদি ধরে নেই যে প্রত্যেকে একটা দুইটা করে জামা কিনে, এভারেজে একেবারে গরিব লোক থেকে শুরু করে ধনী লোক, কেউ 5টা কিনে কেউ 10টা কিনে, সেভাবে যদি হিসাব করি তাহলে আমার শুধুমাত্র এই 10 বছর বয়সী বাচ্চাদের জামার জন্য আমার কত টাকা খরচ, বা 10 বছর বয়সী বাচ্চা 3 বেলা আহার করলে তার কত টাকা খরচ হতে পারে, এগ্রিগেট ডিমান্ডটা ওইভাবে ক্যালকুলেশন করা। আর সাম অফ ভ্যালু অ্যাডেড স্যার ইজ প্রোডাক্টিভ ফ্যাক্টর। ভ্যালু অ্যাডেড বলতে আমি বুঝাচ্ছিলাম যে কোন জিনিস আইনা এটার সাথে ভ্যালু অ্যাড করে দিয়ে এটার মূল্যটা বাড়ায় দেওয়া। যেমন কাপড় কিনে নিয়ে আসি, কাপড় কিনে নিয়ে এসে আমরা এখানে পোশাক তৈরি করি, তাহলে কাপড়ের যে দাম পোশাকের কি সেই দাম হয়? না স্যার, পোশাকের দাম আর একটু বেশি হবে, তাই না? জি স্যার, ভ্যালু এডিশন হচ্ছে স্যার। ভ্যালু এডিশন স্যার এটা কি আমাদের আউটপুট মেথডের মধ্যে পড়ে না স্যার? টোটাল আউটপুটের মধ্যে পড়ে না স্যার এটা ভ্যালু এডিশনটা? ভ্যালু এডিশনটা তো আউটপুটের মধ্যে অবশ্যই পড়ে, প্রোডাক্টের সেক্টরের আউটপুটের মধ্যে পড়ে, এবং এটা ন্যাশনাল ইনকামের অংশের মধ্যে চলে যায়। স্যার আরেকটা এগ্রিগেট ডিমান্ডটা এখানে স্যার আমরা যদি লিখি স্যার টোটাল কনজিউমার এক্সপেন্ডিচার, তাহলে কি ভুল হবে স্যার? না না, এটা টোটাল কনজিউমার এক্সপেন্ডিচার আসলে এটা বলা খুব মুশকিল, কারণ এখানে